নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আমি যে গল্পটা আপনাদের শোনাব সেটা কোনো বানানো গল্প নয়। এটা আমার জীবনের এক জ্বলন্ত সত্যি, যেই সত্যিটা আমি আমার বুকের ভেতর পাথর চাপা দিয়ে বয়ে বেড়াচ্ছি। আপনারা হয়তো ভাবছেন, একটা সাধারণ পরিবারের বউ হয়ে আমি এমন কি করলাম? ভালোবাসার মানুষটা যখন চোখের সামনে অন্য কারোর হয়ে যায়, তখন মনের উপর আর নিয়ন্ত্রণ থাকে না। বিশেষ করে সেই মানুষটা যদি হয় এক সময়ের প্রেমিক আর বর্তমানের দেবর। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমার জীবনের এই গোপন অধ্যায়টি হয়তো আপনার জীবনের কোনো না বলা কথার সাথে মিলে যেতে পারে। আজ রাহুল আর তিশার ফুলশয্যার রাত। সারা বাড়ি আলোয় ঝলমল করছে, আত্মীয় স্বজনে গিজগিজ করছে চারপাশ। অথচ এই উৎসবের বাড়ির এক কোণে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এর চেয়ে বড় শ্মশান আর কিছু হতে পারে না। আমি সুমনা, এই বাড়ির বড় বউ, আর রাহুল হলো আমার দেবর। কিন্তু এই পরিচয়ের আড়ালে যেই পরিচয়টা মরে গেছে, সেটা হলো রাহুল আমার প্রাক্তন প্রেমিক। ভাগ্য বা পরিস্থিতি যাই বলুন না কেন, আমাদের আলাদা করে দিয়েছিল। বাবা মায়ের চাপে পড়ে আমি রাহুলের বড় ভাই মানে আমার বর্তমান স্বামীকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। রাহুল তখনও ছাত্র, বেকার। ও কিছু করার আগেই সব শেষ হয়ে গিয়েছিল। বিয়ের পর থেকে গত 3 বছর আমি নিজেকে পাথর করে রেখেছি। রাহুল আমাকে এড়িয়ে চলেছে, আমিও ওকে এড়িয়ে চলেছি। কিন্তু আজ ও চিরকালের জন্য অন্য কারোর হয়ে যাচ্ছে। তিশা মেয়েটা খুব ভালো, সুন্দরী, কিন্তু রাহুলের ওই চওড়া বুকে মাথা রাখার অধিকার তো শুধু আমার ছিল। রাত তখন প্রায় 12টা। বাসর ঘরে ঢোকার আগে রাহুল ওর নিজের পুরনো ঘরে গেছিল শেষবারের মতো কিছু জিনিস নিতে। ওই ঘরটা এখন গেস্টদের জন্য ছেড়ে দেওয়া হবে। আমি জানতাম ও ওখানে যাবে। মনের ভেতর এক অদ্ভুত জেদ আর হাহাকার কাজ করছিল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমি পা বাড়ালাম সেই ঘরের দিকে। দরজাটা আধ খোলা ছিল। রাহুল আলমারির দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ওর পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি, চুলে জেল ধোয়া, শরীর থেকে দামি কোলনের গন্ধ আসছে। এই সেই গন্ধ যা একসময় আমাকে মাতাল করে দিত। আমি ধীর পায়ে ঘরে ঢুকে দরজাটা আলতো করে চাপিয়ে দিলাম। দরজার খট শব্দে রাহুল চমকে পেছনে তাকালো। আমাকে দেখে ওর চোখে মুখে এক অদ্ভুত অস্বস্তি ফুটে উঠল। ও নিচু গলায় বলল, বৌদি, তুমি এখানে? কেউ দেখে ফেললে? আমি ওর কথার মাঝখানেই বলে উঠলাম, বৌদি, আজ 3 বছর পর আমাকে ডাকার আর কোনো নাম খুঁজে পেলি না রাহুল? আজ তো তুই সব অধিকার অন্য কাউকে দিয়ে দিবি, তার আগে আমার পাওনাটুকু মিটিয়ে দিবি না? রাহুল অবাক হয়ে বলল, মানে তুমি কি বলছো সুমনা? প্লিজ, আজ আমার বিয়ের রাত, এসব পুরনো কথা তুলে আর লাভ কি? আমি ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেলাম। আমার বুকের ভেতর তখন হাতুড়ি পেটাচ্ছে। চোখের জল আটকাতে পারছিলাম না, আবার শরীরের ভেতর এক অদ্ভুত আগুনের আঁচ অনুভব করছিলাম। আমি ওর একদম সামনে গিয়ে দাঁড়ালাম, এতটাই কাছে যে ওর নিঃশ্বাস আমার কপালে এসে পড়ছিল। আমি ছলছল চোখে ওর দিকে তাকিয়ে বললাম, লাভ ক্ষতির হিসেব করতে আসিনি রাহুল, শুধু একটা জিনিস চাইতে এসেছি। আজ রাতটা তিশার, আমি জানি, কিন্তু এই ঘরে ঢোকার আগের সময়টুকু, এই 10টা মিনিট কি তুই আমাকে দিতে পারবি না? সেই পুরনো সুমনা হয়ে, তোর প্রেমিকা হয়ে আমি তোর কাছে শেষবার একটু আশ্রয় চাইছি। রাহুলের চোখেও এবার জল। ও সরে যেতে চাইল, কিন্তু পারল না। পুরনো ভালোবাসা আর বর্তমানের পরিস্থিতির দ্বন্দ্বে ও জমে গেছে। আমি সুযোগটা নিলাম। আমি জানি এটা ভুল, সামাজিকভাবে এটা অপরাধ, কিন্তু তখন আমার মস্তিষ্কের কোনো শিরাই কাজ করছিল না। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওর বুকে হাত রাখলাম। পাঞ্জাবির ওপর দিয়েও ওর বুকের ধুকপুকানি আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমার হাতটা কাঁপছিল, তবুও আমি সাহসে ভর করে ওর গলার কাছে হাতটা নিয়ে গেলাম। ওর চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার শরীরের ভেতর এক বিদ্যুৎ খেলে গেল। আমি ফিসফিস করে বললাম, রাহুল, তুই কি ভুলে গেছিস তুই বলেছিলি এই বুকের ওপর শুধু আমার অধিকার? আজ সেই অধিকার আমি জোর করে হলেও আদায় করে নেব। রাহুল আমার হাতটা সরানোর চেষ্টা করল, কিন্তু ওর স্পর্শে আমার জেদ আরও বেড়ে গেল। ও কাঁপা গলায় বলল, সুমনা, প্লিজ, এটা অন্যায় হচ্ছে। দাদা জানলে? দাদা জানবে না,
আমি ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিলাম। কেউ জানবে না, শুধু তুই আর আমি। প্লিজ রাহুল, আমাকে ফিরিয়ে দিস না। মুহূর্তের মধ্যে পরিবেশটা ভারী হয়ে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আচমকা আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার শরীরটা ওর শরীরের সাথে মিশে গেল। রাহুল প্রথমে শক্ত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমার কান্না আর শরীরের উষ্ণতা ওকে দুর্বল করে দিল। ও ধীরে ধীরে ওর হাত দুটো আমার কোমরে রাখল। সেই স্পর্শ, দীর্ঘ 3 বছর পর সেই পরিচিত স্পর্শ পেয়ে আমার সারা শরীর শিউরে উঠল। মনে হলো আমি যেন আবার সেই কলেজ জীবনে ফিরে গেছি। আমি ওর বুকের মাঝে মুখ কুঁচে দিলাম। ওর শরীরের সেই চেনা গন্ধে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। রাহুল আমাকে ফিসফিস করে বলল, কেন করছিস এমন? আমাকে দুর্বল করে দিস না সুমনা, আমি যে আর ফিরতে পারবো না। আমি মুখ তুলে ওর চোখের দিকে তাকালাম। আমাদের ঠোঁটের দূরত্ব তখন সামান্য। ওর চোখের মনি কাঁপছে, উত্তেজনায় ওর শ্বাস ভারী হয়ে আসছে। আমি ওর কাঁধে হাত রেখে ওকে আরও নিবিড়ভাবে কাছে টেনে নিলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি এখানেই থমকে যেত। আমি বললাম, তোর দুর্বলতাটাই তো আমি দেখতে চাই রাহুল। আজ দিশার কাছে যাওয়ার আগে তুই আমাকে ছুঁয়ে কথা দে, তোর মনের ভেতর শুধু আমি থাকব। শরীরটা জারি হোক, মনটা যেন আমার থাকে। রাহুল কোনো উত্তর দিল না, শুধু ওর তপ্ত নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ল। ও আমাকে আরও জোরে চেপে ধরল নিজের সাথে। আমি অনুভব করলাম ওর হাতের বাঁধন আমার কোমরে আরও শক্ত হচ্ছে। এক অবর্ণনীয় আবেশে আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি ওর গলার কাছে মুখ নিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম। রাহুল শিউরা উঠল। ও হয়তো বাধা দিতে পারত, কিন্তু দিল না। আমাদের দীর্ঘশ্বাসের শব্দ সেই নির্জন ঘরে এক অন্যরকম মাদকতা সৃষ্টি করল। বাইরে তখনও সানাই বাজছে, উলুধ্বনি শোনা যাচ্ছে, আর ভেতরে আমরা দুজন সমাজের সব নিয়ম ভেঙে একে অপরের মাঝে হারিয়ে যাচ্ছি শেষবারের মতো। আমি জানি এই 10 মিনিট শেষ হলেই ও দিশার কাছে চলে যাবে, কিন্তু এই মুহূর্তটুকু, এই স্পর্শ, এই নিষিদ্ধ ভালোবাসা, এটা একান্তই আমার। হঠাৎ দরজায় কার যেন পায়ের আওয়াজ পাওয়া গেল। আমরা ছিটকে সরে গেলাম একে অপরের থেকে। রাহুল দ্রুত নিজেকে সামলে নিল। ওর মুখ লাল হয়ে আছে। আমি শাড়ির আঁচল ঠিক করতে করতে দরজার দিকে তাকালাম। কেউ নেই, হয়তো মনের ভুল। রাহুল আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে আর আগের মতো দেবর সুলভ শ্রদ্ধা ছিল না, ছিল এক তীব্র আকাঙ্ক্ষা আর অপরাধ বোধের মিশ্রণ। ও নিচু গলায় বলল, যাও সুমনা, এখান থেকে যাও, আর কখনো এভাবে এসো না, আমি সহ্য করতে পারবো না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে পা বাড়ালাম। যাওয়ার আগে একবার পিছু ফিরে তাকালাম। রাহুল তখনও সেই জায়গায় দাঁড়িয়ে, যেন কোনো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া এক পথিক। আমি জানি আজকের এই রাত ও কোনোদিন ভুলতে পারবে না। দিশার সাথে শুয়েও ওর মনে পড়বে আমার শরীরের এই উষ্ণতা, আমার এই শেষ আবদার। এটাই তো চেয়েছিলাম আমি। দরজা দিয়ে বেরিয়ে আমি সোজা আমার ঘরে চলে এলাম। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখলাম সিথির সিঁদুরটা একটু ঘেটে গেছে। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসির রেখা। পাপ নাকি ভালোবাসা আমি জানি না। আমি শুধু জানি দেবর হিসেবে নয়, প্রেমিক হিসেবে রাহুলকে শেষবারের মতো অনুভব করার তৃষ্ণাটা আমি মিটিয়েছি।